ভারতে মুসলিম জনসংখ্যা বাড়ছে, মাথা খারাপ হয়ে গেছে মোদি ও অমিত শাহের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ভারতে মুসলমান নাগরিকদের ওপর যেভাবে নির্যাতন আর নিপীড়ন করা হচ্ছে তা ইতিহাসে নজিরবিহীন। মোদি রাষ্ট্রীয়ভাবেই এই কাজ করছে। সেখানে হিন্দু জঙ্গিবাদ বৃদ্ধি করে সংখ্যালঘুদের ওপর চলছে অমানবিক ও বর্বর হত্যাযজ্ঞ। এরই মধ্যে প্রাকৃতিকভাবে বাড়তে থাকা মুসলমান জনসংখ্যা নিয়েও তাদের চিন্তার ভাঁজ পড়েছে কপালে। মোদি ও অমিত শাহ সহ অন্যান্য শাসনকর্তারাও খুব পেরেশানিতে আছেন। মুসলমান এভাবে বাড়তে থাকলে তো খুব মুশকিল, পরে না তারাই আবার একসময় সংখ্যালঘু হয়ে যায় কিনা? মাথা খারাপ অবস্থা তাদের। ভারত সরকার মুসলিম জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধির জন্য প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তান থেকে অবৈধ অনুপ্রবেশকে দায়ী করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, সীমান্ত পেরিয়ে ব্যাপক অনুপ্রবেশের ফলেই আসাম, পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম জনসংখ্যা দ্রুত বেড়েছে। গেল শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 10 অক্টোবর এক বক্তৃতায় তিনি বলেন, অনুপ্রবেশ কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি একটি জাতীয় সমস্যা এবং ভারতের গণতন্ত্রের জন্য বড় হুমকি। অমিত শাহের বক্তব্য অনুযায়ী আসামে 2011 সালের আদমশুমারিতে মুসলিম জনসংখ্যার দশকব্যাপী বৃদ্ধির হার ছিল 29.6%। তার দাবি, অনুপ্রবেশ ছাড়া এই বৃদ্ধি সম্ভব নয়। পশ্চিমবঙ্গের অনেক জেলায় মুসলিম জনসংখ্যার বৃদ্ধি 40%, আর সীমান্তবর্তী এলাকাগুলিতে তা 70% পর্যন্ত পৌঁছেছে, যা অতীতের অনুপ্রবেশের স্পষ্ট প্রমাণ। তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে এবং সেই কারণেই তারা এসব অনুপ্রবেশকারীদের রক্ষা করে। কেন্দ্র একা অনুপ্রবেশ থামাতে পারে না, রাজ্য সরকারগুলোকেও দায়িত্ব নিতে হবে, মন্তব্য করেন শাহ। অমিত শাহ প্রশ্ন তোলেন, গুজরাট ও রাজস্থানেরও সীমান্ত আছে, কিন্তু সেখানে অনুপ্রবেশ ঘটে না। তাহলে কেন আসাম ও পশ্চিমবঙ্গে এ প্রবণতা এত বেশি? তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশের দিক থেকে অনুপ্রবেশের কারণে ঝাড়খণ্ডে উপজাতি সম্প্রদায়ের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। শাহের মতে, যখন কেউ শরণার্থী ও অনুপ্রবেশকারীর পার্থক্য বুঝতে ব্যর্থ হয়, তখন সে নিজের আত্মার সঙ্গে প্রতারণা করে। তবে বিরোধীদের অভিযোগ, বিজেপি সরকার নির্বাচনকে সামনে রেখে ইচ্ছাকৃতভাবে অনুপ্রবেশ ইস্যু উস্কে দিচ্ছে। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের নেতারা বলেছেন, কেন্দ্রের হাতে সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ থাকা সত্ত্বেও অনুপ্রবেশ বন্ধ না হওয়া সরকারের ব্যর্থতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অমিত শাহের এ ধরনের বক্তব্য সংখ্যালঘুদের লক্ষ্য করে এক ধরনের রাজনৈতিক বার্তা বহন করে, যা নির্বাচনী কৌশলের অংশ হতে পারে। তারা বলছেন, যখন দারিদ্র্য, বেকারত্ব ও মূল্য বৃদ্ধির মতো বাস্তব সমস্যা সামনে, তখন সরকার জনসংখ্যা ও অনুপ্রবেশের ইস্যু তুলে জনমতকে বিভক্ত করতে চাইছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে যে ভারতে মুসলিম বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গবেষণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিরূপ রাজনৈতিক পরিবেশ ও বিদ্বেষী বক্তব্যকে ইসলামোফোবিয়া বৃদ্ধির জন্য দায়ী করা হয়েছে। একটি সমীক্ষা অনুসারে ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের নেতারা 450টিরও বেশি বিদ্বেষমূলক বক্তৃতা দিয়েছেন, যার মধ্যে 63টি বিদ্বেষমূলক বক্তৃতার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই দায়ী। একটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে যে ভারতে মুসলিম বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পার্স টুডের মতে, গবেষণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিরূপ রাজনৈতিক পরিবেশ ও বিদ্বেষী বক্তব্যকে ইসলামোফোবিয়ার বৃদ্ধির জন্য দায়ী করা হয়েছে। ইন্ডিয়া হেট ল্যাব থিঙ্ক ট্যাঙ্কের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে
ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা 2023 সালে 668টি থেকে বেড়ে 2024 সালে 1165টিতে দাঁড়িয়েছে, যা 74.4% বৃদ্ধি। আরও জানিয়েছে 2024 সাল ছিল সাধারণ নির্বাচনের বছর, যা মুসলিম বিরোধী বিদ্বেষমূলক ঘটনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিবেদন অনুসারে 98.5% ঘৃণা বা বিদ্বেষমূলক বক্তব্য মুসলমানদের লক্ষ্য করে প্রচারিত হয়েছে, যার 2/3 বেশি ঘটেছে বিজেপি বা তার মিত্রদের নিয়ন্ত্রিত রাজ্যগুলোতে। প্রতিবেদনে বলা হয়েছে যে বিজেপি নেতারা 450টিরও বেশি বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন, যার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই 63টির জন্য দায়ী। একটু পেছনে ফিরে দেখা যাক। 2024 সালের মে মাসের কথা। লোকসভা নির্বাচনের মধ্যেই ভারতে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ ভারতের জনসংখ্যায় সংখ্যালঘুদের অংশগ্রহণ শীর্ষক একটি ওয়ার্কিং পেপার প্রকাশ করেছে, যার উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন উঠছে। সেখানে এসেছে বাংলাদেশের সংখ্যাগুরু এবং সংখ্যালঘু জনসংখ্যার কথাও। ওই প্রতিবেদনটির নাম দেয়া হয়েছে শেয়ার অব রিলিজিয়াস মাইনরিটিস অ্যাক্রস কান্ট্রি অ্যানালাইসিস, যেখানে নানা দেশের জনসংখ্যায় ধর্মীয় সংখ্যালঘুদের অংশ নিয়ে তথ্য বিশ্লেষণ করা হয়েছে। বিশেষজ্ঞরা এই প্রতিবেদনের সমালোচনা করছেন, কারণ এখানে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু এবং সংখ্যালঘু মুসলমান জনসংখ্যার বৃদ্ধি এবং হ্রাস নিয়ে যে মাপকাঠিগুলি ব্যবহার করা হয়েছে সেগুলো তাদের মতে সঠিক নয়। প্রতিবেদনটির উপসংহারে বলা হয়েছে 1950 থেকে 2015 সালের মধ্যে হিন্দুদের জনসংখ্যা 7.82% হ্রাস পেয়েছে। 1950 সালে দেশের মোট জনসংখ্যায় হিন্দুদের অংশ ছিল 84.68%, আর 2015 সালে তা কমে দাঁড়িয়েছে 78.06%। অন্যদিকে আরও বলা হয়েছে 1950 সালে ভারতের মোট জনসংখ্যার 9.84% ছিল মুসলমান, আর 2015-তে সেটা বেড়ে দাঁড়িয়েছে 14.09%। অর্থাৎ প্রতিবেদনের বক্তব্য 1950 সালের তুলনায় মুসলমানদের জনসংখ্যা 43.15% বৃদ্ধি পেয়েছে। কিন্তু আসলে এটি জনসংখ্যা বৃদ্ধির শতাংশ নয়, বরং জনসংখ্যার মধ্যে হিন্দু আর মুসলমানদের অংশে কি পরিবর্তন এসেছে তার পরিসংখ্যান। তবে ভারতের অনেক চ্যানেলই এই পরিসংখ্যানকে বিভ্রান্তিকরভাবে দেখিয়েছে, যেন হিন্দুদের সংখ্যা কমে গেছে আর মুসলমানদের সংখ্যা অত্যধিক বেড়ে গেছে। পপুলেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া সংবাদ মাধ্যমের এই ভুল ব্যাখ্যার সমালোচনা করেছে। পপুলেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার নির্বাহী পরিচালক পুনম মুত্রেজা বিবিসিকে বলেন, 2011 সালের আদমশুমারি দেখিয়েছে যে গত 3 দশকে মুসলমানদের জন্মহার কমেছে। আবার বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজের JRD টাটা চেয়ারের ভিজিটিং প্রফেসর নরেন্দ্র পানি বিবিসিকে ব্যাখ্যা করছিলেন, যদি কোনো সম্প্রদায়ের জনসংখ্যা কম হয় তবে শতাংশের হিসাবে পরিবর্তনটি খুব বড় দেখাবে। একইভাবে যদি কোনো সম্প্রদায়ের জনসংখ্যা অনেক বেশি হয় তাহলে শতাংশের দিক থেকে পরিবর্তনটা খুব ছোট বলেই মনে হবে। এটা একেবারে সাধারণ পাটিগণিত বলছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের গবেষণাপত্রের মূল বক্তব্য হল যে সমাজে সংখ্যালঘুদের জন্য একটা অনুকূল পরিবেশ আছে, সেখানে 3 দশকের মধ্যে তাদের সংখ্যা বৃদ্ধি অনেক স্থিতিশীল হওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে যদি কোনো সমাজে একটা প্রতিকূল পরিবেশ থাকে অথবা সংখ্যালঘুদের পণ্য ও পরিষেবা থেকে বঞ্চিত করা হয়, সেক্ষেত্রে মোট জনসংখ্যায় তাদের অংশ হ্রাস পাবে। সংক্ষেপে, একটি সমাজ ব্যবস্থায় সংখ্যালঘুদের সঙ্গে কী ধরনের আচরণ করা হয় তার একটি ইঙ্গিত পাওয়া যায় এই প্রতিবেদন থেকে। এই ওয়ার্কিং পেপারটি লিখেছেন ডক্টর শামিকা রবি, আব্রাহাম জোস এবং অপূর্ব কুমার মিশ্র। গবেষণাপত্রে 167টি দেশের জনসংখ্যা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে, যেখানে 1950 সাল থেকে 2015 সালের মধ্যে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা প্রায় 22% হ্রাস পেয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী ভারতে শুধু মুসলমানদের সংখ্যাই বাড়েনি, বেড়েছে খ্রিস্টানদের সংখ্যাও। লেখা হয়েছে 1950 সালে ভারতে খ্রিস্টানদের শতকরা হার ছিল 2.25% এবং 2015 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 2.36%।
এ সময়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জনসংখ্যা বেড়েছে 5.38%। গবেষণাপত্রটিতে শিখ, জৈন আর পার্সিদের জনসংখ্যারও বিশ্লেষণ করা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ায় সংখ্যাগরিষ্ঠদের জনসংখ্যা 7.82%, সব থেকে বেশি কমেছে ভারতে। পরপরই আসে মিয়ানমার। গত 65 বছরে সেখানকার সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা কমেছে 10%। মিয়ানমারের মোট জনসংখ্যায় সংখ্যালঘুদের হার বেড়েছে। নরেন্দ্র মোদীর উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত বিভিন্ন মহল থেকে যে বিতর্ক তোলা হয় তার বিপরীতে গিয়েই নিবিড়ভাবে 28টি তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে ভারতে সংখ্যালঘুরা কেবল নিরাপদই নন, সমৃদ্ধ। দক্ষিণ এশিয়ার বৃহত্তর প্রেক্ষাপটে এটি বিশেষভাবে উল্লেখযোগ্য। দক্ষিণ এশিয়ায় সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের অংশ বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান এবং আফগানিস্তানের মতো দেশগুলিতে সংখ্যালঘু জনসংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে, লেখা হয়েছে ওই প্রতিবেদনে। পপুলেশন ফাউন্ডেশন অব ইন্ডিয়ার নির্বাহী পরিচালক পুনম মুত্রেজা বলছেন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী গত 3 দশক ধরে মুসলমানদের জন্মহার কমছে। মুসলমানদের জন্মহার যেখানে 1981 থেকে 1991 সালে ছিল 35.9%, যা 2001 থেকে 2011 সালে কমে দাঁড়িয়েছে 24.6%। হিন্দুদের তুলনায় এই পতন বেশি। একই সময়কালে হিন্দুদের জন্মহার 22.7%, 1981 থেকে 1991 থেকে কমে 16.8% 2001 থেকে 2011-তে দাঁড়িয়েছে, বলছিলেন পুনম মুত্রেজা। তিনি আরও বলেন যে সব ধর্মীয় সম্প্রদায়েরই মোট প্রজনন হার বা টিএফআর কমেছে। সব থেকে বেশি কমেছে মুসলমানদের মোট প্রজনন হার। হিন্দুদেরও মোট প্রজনন হার কমেছে। এটা প্রমাণ করে যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নারীরাই কম সংখ্যায় সন্তান প্রসব করছেন। প্রজনন হার শিক্ষা এবং আয়ের উপর নির্ভরশীল। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। যে রাজ্যগুলিতে শিক্ষা, স্বাস্থ্য এবং আর্থসামাজিক উন্নয়ন হয়েছে সেখানে প্রজনন হার কম। কেরালা ও তামিলনাড়ু তেমনই রাজ্য, জানান তিনি। সংবাদ মাধ্যমে বিষয়টি যেভাবে উপস্থাপন করা হয়েছে তা নিয়েও পুনম মুত্রেজা উদ্বিগ্ন। তিনি বলেন, গবেষণাপত্রের ফলাফল ভুলভাবে প্রকাশ করে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ ছড়ানো হচ্ছে। এ ধরনের ব্যাখ্যা শুধু ভুলই নয়, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসির পক্ষ থেকে গবেষণাপত্রটির অন্যতম লেখক ডক্টর শামিকা রবির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে, জানিয়েছে বিবিসি। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।